তো যতদূর বলছিলাম তোরা বুঝতে পেরেছিলিস? হ্যাঁ দাদা। বল তাহলে কি বললাম, অর্থ সেন্টার কি করে বের করব? আচ্ছা, আমি ফিগার ড্র করছি, তুই বলতে বলতে বলে যা কি করে বের করব। আমি ফিগারটা ড্র করছি। এ ভার্টেক্সের কোঅর্ডিনেট x1, y1, বি ভার্টেক্সের কোঅর্ডিনেট x2, y2, সি ভার্টেক্সের কোঅর্ডিনেট x3, y3। আর লম্ব বিন্দুগুলো কত? মানে লম্বের পাদদেশের বিন্দুগুলোর কোঅর্ডিনেট কত? এটা কোঅর্ডিনেট আমি জানি না আপাতত, কিন্তু ডি পয়েন্ট, এটার কোঅর্ডিনেট হলো এটা, এটা হলো ই পয়েন্ট, মানে লম্বগুলো। আর এরা এসে মিলিত হয়েছে ও পয়েন্টে, যেটা কিনা অর্থ সেন্টার। এটাই হলো অর্থ সেন্টার। এবার বল কি করে বের করব। প্রথমে হচ্ছে বিসি এর দা- দাঁড়া স্লোপ দাঁড়া বের। দাঁড়া 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 দাঁড়া, যে জিজ্ঞেস করলি, যে উত্তর দিলি সেটাই সেই বল। অর্কেন্দু বললি তাই তো? একবার বলার চেষ্টা কর, আমি হেল্প করে দেবো, তুই বল। কোথায় রে লেফট? দাদা হ্যালো হ্যালো ভাই দাদা, বলছি এই তুমি যে বলছিলে যে স্লোপ বার করা মানে করে নেওয়ার পর তারপরে ওটা ইয়ে করা যাবে না এই কোনটা স্লোপ বার মানে করবো? মানে অর্থ সেন্টার তো লম্ববিন্দু মানে হচ্ছে একটা সরলরেখার উপর একটা সরলরেখা লম্ব হয়ে মানে থাকা। তাহলে একটা যে স্লোপটা হবে তার ওটা অনন্য মানে ধরো একটা স্লোপ হাফ হলো আর তার আরেকটা স্লোপ হচ্ছে মাইনাস টু হবে। হুম। তাহলে ওখান থেকে মানে এখান থেকে তাহলে বার করা যাবে না? তার মানে তুই কি বলতে চাইছিস, এ ই, এই সরি, এডি আর বিই এই দুটো একে অপরের লম্ব হবে নাকি? এই এই লাইনটা আর এটার উপর লম্ব হবে, মানে এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। না। তাহলে আচ্ছা, তোকে হিন্ট দিয়ে দিচ্ছি, বল। ফার্স্টে আমি বিসি লাইনটা দিয়ে স্টার্ট করব। বিসি লাইনের কি বের করব বল এখান থেকে, এই বিসি লাইনটার ডিস্টেন্স পাবো মানে রুট ওভার এক্স থ্রি মাইনাস এক্স। ডিস্টেন্স এখানে কাজে লাগবে না। ডিস্টেন্স দেখ এখানে আছে, এ বি স্মল এ স্মল বি স্মল সি। এই ইন সেন্টার বের বের করার সময় আমরা ডিস্টেন্স বের করব। অর্থ সেন্টারের ক্ষেত্রে আমার ডিস্টেন্স বের করার দরকার নেই, কারণ স্মল এ স্মল সি এগুলো কোনো লাগবে না। আমার যেটা কাজে লাগবে সেটা হলো এই এডি লাইনের ইকুয়েশনটা বের করা। উদ্দেশ্য হলো কি, এই যে লম্ব সরলরেখাগুলো আছে এডি আর বিই, এই দুটোর ইকুয়েশন ফর্ম করতে হবে, বা আমাকে সমীকরণটা বের করতে হবে। সেটা করার জন্য কি দরকার, আমি তো ওইটার ইকুয়েশন জানি না, কিন্তু আমি ইকুয়েশন কোনটার জানি, বিসি এর ইকুয়েশন জানি। বিসি এর ইকুয়েশন জানি বলতে আমার কাছে শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে, সেই সূত্রে আমি ইকুয়েশন বের করতে পারবো। কিন্তু ইকুয়েশন দুটো দুটো যদি বিন্দু দেওয়া থাকে অবশ্যই ইকুয়েশন বের করতে পারি, কিন্তু ইকুয়েশন বের করার দরকার নেই। আমি কি করব, স্লোপটা নিয়ে নেব। স্লোপ নিয়ে নিলে এডি লাইনটার স্লোপ এটার ঠিক কি হয়ে যাবে, অনন্যক হয়ে যাবে, আর নেগেটিভ চলে আসবে। নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ। সেই সূত্রে আমি এডিএস স্লোপ বের করে ফেলবো। এডিএস স্লোপ বের করে ফেললে এই এডি লাইনটা কোন বিন্দু দিয়ে পাস হয়েছে, এই পয়েন্টটা দিয়ে পাস হয়েছে, তখন আমি বের করতে পারবো এডি এর সরলরেখা। তাহলে এডি এর সরলরেখা যদি বের করতে পারি, ঠিক একই রকম ভাবে বিই এরও সরলরেখা একই প্রসেসে বের করব। তখন এডি আর বিই দুটোরই ইকুয়েশন পাওয়া গেলে আমি বের করতে পারবো যে তাদের যে ছেদ বিন্দু ইন্টারসেকশন পয়েন্ট, সেটার কোঅর্ডিনেট বের করতে পারবো। সেটাই তো অ্যাকচুয়ালি হলো অর্থ সেন্টার। তাহলে এইভাবে আমরা অর্থ সেন্টারের কোঅর্ডিনেট বের করতে পারবো। তা এটা এটা তো আরেকবার বলবে কোনটা? মানে এই যে জাস্ট যেটা বললে এই যেটা ইন্টারসেক্ট করবে এই জায়গাটা। হুম। দুটো সরলরেখা যেখানে ইন্টারসেক্ট করে সেখানে আমরা ধর একটা সরলরেখা আছে 3x হুম, প্লাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। হুম। আরেকটা সরলরেখা আছে 2x প্লাস 9y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো সরলরেখার ইন্টারসেকশন পয়েন্ট আমরা কিভাবে বের করি? মানে যে কোনো বজ্রগুণ মানে এ, মানে যে কোনো সলভের মেথড পদ্ধতি দিয়ে যে কোনো করে সলভ করে না একদম, বজ্রগুণন। হ্যাঁ একদম, হ্যাঁ। একদম। তাহলে সেইভাবেই আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বের করি।
ঠিক একইভাবে এই দুটো যে ইন্টারসেকশন পয়েন্ট সেটার যে কোঅর্ডিনেট যদি বের করতে পারি সেই কোঅর্ডিনেটটাই হবে অর্থ সেন্টার, কারণ অর্থ সেন্টার তো এই দুটো পয়েন্টেরই ইন্টারসেকশন। তাহলে এদের হুম হুম কোঅর্ডিনেট বের করতে পারলে অর্থ সেন্টারের কোঅর্ডিনেট আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝেছি বুঝেছি হ্যাঁ হুম। তোদের কাছে কোয়েশ্চেন আছে তোরা করবি, আমি এখনই দিচ্ছি, দাঁড়া। না, সার্কামসেন্টারটা একবার বলে দাও। বলছি বলছি দাঁড়া। এখানে আছে এই জাতীয় কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, এই যে সার্কাম সেন্টার, ইন সেন্টার বের করার, এদের সার্কাম সেন্টারের ফর্ম এখানে এই জাতীয় কোয়েশ্চেনগুলো আছে। এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সেট। তোদেরকে কিছু কিছু কোয়েশ্চেন করাবো, বাকিগুলো তোদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আপাতত আমি এই জায়গাতে যাচ্ছি, এবার হলো সার্কাম সেন্টার। তো সার্কাম সেন্টার কি করে বের করে দেখ, আমি স্টেপগুলো এক বাই এক করে লিখে দিয়েছি এখানে, কারণ সার্কাম সেন্টারটা বের করাটা একটু ডিফিকাল্ট, বাকিগুলো সবকটাই সোজা। ধর এ বি সি তোদের কাছে তিনটে কোঅর্ডিনেট দিয়ে দেবে, এটা হলো x1 কমা y1, এটা হলো x2 কমা y2, আর এটা হলো x3 কমা y3। সার্কাম সেন্টারের ডেফিনেশন ভালো করে বুঝবি যারা যারা জানিস না। সার্কাম সেন্টারের বাংলা হলো তোর পরিকেন্দ্র, পরিকেন্দ্র, ঠিক আছে। ভালো করে ডেফিনেশনটা বুঝবি। এই যে বাহুগুলো আছে এই বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে এসে মিলিত হবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, মানে এমন একটা লাইন যেটা কিনা এই বাহুগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে, সেই সাথে বাহুগুলোর ওপর লম্ব। সেটা এমন না যে এই শীর্ষবিন্দু থেকেই এই সরলরেখাগুলো আসবে, তার জন্য উচ্চতা মানে হলো অল্টিটিউড আর পারপেন্ডিকুলার, এই দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে। পারপেন্ডিকুলার আমি যে কোনো জায়গা থেকে টানতে পারি, ত্রিভুজের ভেতরের যে কোনো একটা পয়েন্ট থেকে বা বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে, কিন্তু যখনই আসবে হাইট বা অল্টিটিউড সেটা সবসময় শীর্ষবিন্দু থেকে ড্র করা হয়। তো এখানে লম্ব সমদ্বিখণ্ড, লম্ব মানে হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাইসেক্টর কথাটা এমনই যে যেটার মানে দাঁড়াবে ত্রিভুজের বাইরে বা ভেতরে যে কোনো একটা পয়েন্ট থেকে এমন একটা সরলরেখা যেটা কিনা সাইডগুলোকে সমান দুই ভাগে ভাগ করবে এবং সেই সাথে সাইডগুলোর ওপর লম্ব হিসাবে থাকবে। তাহলে এরকমই তিনটে আমি লম্ব সমদ্বিখণ্ডক পাবো, যেগুলো কিনা সাইডগুলোকে সমান ভাগে ভাগ করবে এবং সাইডগুলোর ওপর লম্বভাবে থাকবে। তাহলে এরকমই আমি তিনটে লম্ব সমদ্বিখণ্ডক পাবো। এই তিনটে লম্ব সমদ্বিখণ্ডক যে পয়েন্টে এসে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলবো সার্কাম সেন্টার, যেটাকে সি দিয়ে ডিনোট করা হয়। সার্কাম সেন্টারকে সি দিয়ে ডিনোট করা হয়। তো বেসিক্যালি আমার কাছে কি কি ইনফরমেশন থাকবে, প্রথমেই যেটা বের করব কি, এই যে মিড পয়েন্টগুলো, এই যে শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে x2 y2 আর x3 y3, এদের মিডিল পয়েন্টগুলো বের করব, কারণ লম্ব সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ করবে, মানে এটা ই পয়েন্টটা হয়ে যাবে মিডিল পয়েন্ট, ডি পয়েন্টটা, এটা ধর ডি পয়েন্ট, এটা ধর তোদের ই পয়েন্ট, আর এটা এফ পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের আমি কোঅর্ডিনেট বের করতে পারবো, মিড পয়েন্টের কোঅর্ডিনেট। এবার ডি পয়েন্ট, এবার আমি স্লোপ বের করব, এই যে এই লাইনটা রয়েছে বিসি লাইন, ঠিক আগের মতনই স্লোপ বের করব। এবার স্লোপ বের করলে তারপর আমি ইকুয়েশন ফর্ম করব সেই লাইনটার, যেটা কিনা এই লম্ব সমদ্বিখণ্ডকটার ইকুয়েশন বের করব। এবার লম্ব সমদ্বিখণ্ডকটা কোন পয়েন্ট দিয়ে পাস হবে, ডি পয়েন্ট দিয়ে পাস হবে। ডি পয়েন্টের কোঅর্ডিনেট আমি 1 নম্বর স্টেপে বের করেছি, আর স্লোপ বের করেছি। আর এই স্লোপেরই ঠিক রেসিপ্রোকাল এবং বিপরীত সিম্বলে থাকবে হলো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে পারবো, কারণ আমি ডি পয়েন্টের কোঅর্ডিনেট জানি। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আমি স্টেপ 3 তে বের করতে পারবো। এবার এইভাবে একটা লম্ব সমদ্বিখণ্ডক আমি বের করলাম, তাহলে ঠিক আরেকভাবে আমি হয় এই লম্ব সমদ্বিখণ্ডক নয় এই লম্ব সমদ্বিখণ্ডকটা বের করব, যেটা কিনা স্টেপ 1 থেকে স্টেপ 3 অবধি সেম স্টেপগুলো ফলো করব। তাহলে আমি দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করলাম। এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক যে পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে সেটাই হয়ে যাবে হলো সার্কাম সেন্টারের ইন্টারসেকশন পয়েন্ট। কারো বুঝতে অসুবিধা হলে বল, আমি আরেকবার বলবো। তা ওই লম্ব সমদ্বিখণ্ডক ওখান থেকে একবার বলো। পুরো কথা কেটে গেল। ওই লম্ব সমদ্বিখণ্ডকটা কিভাবে বের করবো ওখান থেকে আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, আমি ধর দুটো কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছি, ধর এটা 2, -3, আর এটা ধর বল যে কোনো একটা কোঅর্ডিনেট 3, -1, ঠিক আছে, এই দুটো নিয়ে নিলাম। আচ্ছা আমি 4 নিয়ে নিচ্ছি, আমার হিসেব করতে সুবিধা হবে। 4, -1, তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট বল কত হবে?
এক নম্বর ওই স্টেপ তো কি? 3, -2, তাহলে এক নম্বর স্টেপ হয়ে গেল। এবার আসি 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপে বল বিসি লাইনটা স্লোপ কত হবে? বিসি এর স্লোপ, আচ্ছা তুই বলবি না, ইয়েরা বলতো, যারা জুনিয়র ব্যাচের থেকে জয়েন করেছিস তারা বল, বিসি এর স্লোপ কত হবে? সিনিয়র ব্যাচ থেকে কেউ বলবি না, জুনিয়র ব্যাচে যারা আছিস তারা বল, বিসি এর স্লোপ কত হবে? y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 করে বের করতে হ্যাঁ হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুটো দেওয়া থাকলে কি বের 2 করবো? উপরে হচ্ছে 2 আর এখানে হচ্ছে তোমার -1 প্লাস 3, তার মানে 2 2 2 1 হবে। হুম, 4 থেকে 2 বাদ দেবো। আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবি, এটা থেকে এটা বাদ দিচ্ছি, মানে 4 থেকে উপরে, আরে তোর 4 থেকে উপরে 2 বাদ দিচ্ছি, নিচে তো x2 মাইনাস x1 করবো, কেউ কখনো এটা করবি না, এটা থেকে এটা বাদ দেওয়া, -3 থেকে -1, 4 উপরে লিখেছি মানে নিচে এর সাথে যে ও এক্স কোঅর্ডিনেটটা রয়েছে, এই সরি উপরে তো এই y1 আসবে, আমি যেটা বলতে চাইছি, ধর -3 থেকে -1 বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই যে -3 নিচে লিখে উপরে লিখেছি, নিচে কখনো 4টা আগে আসবে না, মানে -3 অ্যাসোসিয়েটেড যে অ্যাবসিসা রয়েছে সেটাকে আমি নিচে লিখবো। তাহলে 2 কমা -1, 2 কমা 4 লিখবো, 2 কমা -4, 2 কমা 4, 2 -4 লিখবো। মানে আমি বলতে চাইছি x2 ওপরে y2 মাইনাস y1 আছে, আমি কখনো x1 মাইনাস x2 লিখবো না, মানে y2 মাইনাস y1 আছে মানে x2 মাইনাস x1 ই লিখবো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ওপরে ধর লিখছি -3 -1, তাহলে নিচে কি আসবে, এই -3 এর সাথে যেটা রয়েছে 2টা আগে আসবে, তারপর আসবে কত, -4। -4। তাহলে এখান থেকে পাচ্ছি কি, -3 +1 মানে -2, এখানেও -2, তার মানে 1, বিসি এর স্লোপ কত আসছে, 1। তাহলে স্টেপ 2টা পেয়ে গেলাম, স্লোপ পেয়ে গেলাম 1, এখানকার কোঅর্ডিনেট 3, -2। এবার বল 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপে পারপেন্ডিকুলারের স্লোপটা কত হবে? যে লম্ব সমদ্বিখণ্ডকটা আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটার স্লোপ কত হবে? ওটারও কোঅর্ডিনেট তো 3, তো -1 হবে। -1, -1 হবে, এক্স্যাক্টলি -1 হবে। এবার এই -1 স্লোপওয়ালা যে লাইনটা, সেটা কোন পয়েন্ট দিয়ে পাস হবে? তো এ পয়েন্ট দিয়ে 3, এ -2। কে বললো এ পয়েন্ট দিয়ে পাস হবে? বলছি 3, -2 ও সরি সরি হ্যাঁ 3, -2 দিয়ে 3, -2 দিয়ে পাস হবে। তাহলে কি আমি এই জিনিসটা বের করতে পারবো? আমার কাছে এই যে এইরকম জাতীয় ইয়ের ফর্মটা, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এই যে স্লোপ ফর্মটা রয়েছে, তোদেরকে স্লোপ ফর্ম দেখিয়েছিলাম না আগের দিন, স্লোপ ফর্ম, এই যে স্লোপ ফর্ম, এটা পয়েন্ট স্লোপ ফর্ম, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে কি লিখবো, y মাইনাস y1, y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু হচ্ছে -2, -2। m এর ভ্যালু কত? -1, -1। x মাইনাস x1 এর ভ্যালু কত? ওই তো x -3। x-3, একদম সঠিক। তাহলে y প্লাস 2 ইকুয়ালস টু -x প্লাস 3। তাহলে যাই হোক, ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমি। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম হলো একটা লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন। ঠিক একইভাবে 4 নম্বর যে স্টেপটা, সেটা আমি হয় এই লম্ব সমদ্বিখণ্ডকটা বের করবো, না এই লম্ব সমদ্বিখণ্ডকটা বের করবো, যে কোনো একটা বের করবো, সেটাও বের করতে পারবো তো একই রকম ভাবে, স্টেপ 1 থেকে 3 অবধি ফলো করে। তাহলে যে কোনো দুটো লম্ব সমদ্বিখণ্ডক যদি আমরা বের করতে পারি ইকুয়েশন, তাহলে 5 নম্বর স্টেপটা তাদের ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে পারবো। হ্যাঁ বুঝেছি। তাহলে আমি পেয়ে যাচ্ছি সার্কামসেন্টারের কোঅর্ডিনেট। কেউ না বুঝে থাকলে বল, আরেকবার বলবো। কেউ না বুঝে থাকলে বল, আরেকবার বলবো।
কি হলো, সবাই বুঝেছিস? হ্যাঁ দা বুঝেছি। আচ্ছা, বুঝেছি দাদা। তোর একটা কাজ কর, হুম 12 নম্বর কোয়েশ্চেনটা কর তো। মা যা, দাদা জুম করো। একটা মিনিট একটু দাঁড়া। তোরা নিজেরাও করে নিতে পারবি রে জুন, মানে তোরা যদি ইয়ের উপর 12 নম্বর কোয়েশ্চেনটা কর। স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবি, দেখবি জুম হয়ে গেছে। বারো তেরো চোদ্দ তিনটেই কর তো। 12 13 14। তুই একটু করতে থাক, দাঁড়া আমি একটু আসছি। 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে কর।
হ্যাঁ হয়েছে। 12-13 হয়েছে। 17, 12 আর 13 হয়েছে। 12 আর 13, আচ্ছা। 12-র আনসার কত এসছে? 5,2। বি সি ডি। হুম, 5,2 আছে। আর 13টা? ওই 1,1/3, মানে অপশন ডি। না, অপশন আনসার কিতে ইয়েতে আছে, সি আছে। ও তাহলে হয়তো কিছু ভুল করেছি। সোজা 3 আর 3 এর 6, টু 6 বার। কমা 2/3 আসছে তো। হ্যাঁ, এ তো সব থেকে সহজ অঙ্ক এটা। 3 প্লাস 3 6, 6/3 মানে হলো 2 আসবে, আর এদিক থেকে হলো 1 মাইনাস 2,4 মানে 2/3, ঠিকই আছে, মুখে মুখে হয়ে যাচ্ছে। 14 অপশন গুলো দেখাও তো একটু। 14টা ডি আছে। হ্যাঁ, নান অফ দিস আসছে, ওটা কি নান অফ দিস? হ্যাঁ, নান অফ আর নেই, দিসই মিড আছে। পয়েন্ট গুলো দেওয়া। নান অফ দিসই আছে। হ্যাঁ, 13টাতে তো মিড পয়েন্ট গুলো দেওয়া, ভার্টিক্স গুলো দেওয়া নেই তো, ভার্টিক্স গুলো বের করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো তাই তো, ঠিকই তো, ঠিকই তো, একদমই তো সঠিক, আমি খেয়াল করিনি কোশ্চেনে। হ্যাঁ, তাহলে x1 প্লাস x2 ইকুয়ালস টু হলো 1 মানে হলো 2 চলে আসবে। তারপর x2 প্লাস x3 মানে হলো 5/2 আর 1 করলে এটা আসবে হলো 4। আর x3 প্লাস x1 করলে আসবে হলো 6। আর y1 প্লাস y2 মানে হলো 2। y2 প্লাস y3 মানে হলো -6। আর y3 প্লাস y1 মানে হলো 8। এখন এখান থেকে x1 আসবে হলো, দেখ, তিনটে যদি যোগ করি তাহলে 6 আর 4 10 হতে 12, 12 মানে টোটাল হলো 6। তিনটে যোগ মিলে হলো 6। তাহলে x1 আসবে, 6 থেকে 4 বাদ দিলে x1 আসবে 2। তাহলে x2 কত আসবে? x2 0। আর x3 কত আসছে? তিনটে যোগ করে 6, তাহলে x3 আসবে হলো 4। এটা পেয়ে গেলাম, এই তিনটে। এবার y1 কত আসছে? এই তিনটে, এটা -6 ছিল তো, হ্যাঁ -6। তাহলে 8 10 4, তিনটে মিলে হলো 4। তিনটে মিলে যদি 4 হয় তাহলে y1 আসবে হলো 4 থেকে -6 বাদ দিলে -2। y2 কত আসবে? 4 থেকে -8 বাদ দিলে -4। আর y3 কত আসবে? 4 থেকে -6 বাদ দিলে 10। অপশন তো আলাদা আছে, একটা চেক করলেই তো হবে এক্স অ্যাক্সিসটা। কোনটা? মানে অপশন গুলো তো আলাদা আছে, তাই বলছি একটা হ্যাঁ চেক হ্যাঁ, করলেই তো একটা হবে। একটা চেক মানে করলেই হয়ে যাবে, সেটাই। 4 আর 2 6, বা 2 2 তো আসছেই, ঠিকই আছে। 2 এক্স এর এই এক্স এর জন্য এই কোঅর্ডিনেট আসছে হলো 2 সেন্ট্রয়েডের। আর ওয়াই এর জন্য কত আসবে? 4 -6, 4/3, তাহলে 2,4/3, তাই আসছে তো? 2,4/3, নান অফ দিস। কারো কোনো ডাউট থাকলে বল। কারো কোনো ডাউট? ওখানে কোয়েশ্চেনে কিন্তু মিড পয়েন্ট বলেছে, সেই জন্য কিন্তু এটা আলাদা আলাদা করে সবকটা ভার্টেক্সের কোঅর্ডিনেট গুলো বের করতে হচ্ছে, ঠিক আছে? কারো কোনো ডাউট? হ্যাঁ বা না কিছু একটা বল। 12টা করিয়ে দাও। 12টা? আচ্ছা, একটা জিনিস বলার বিষয়, সেটা হলো উম, 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 একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। এটা দেখ তো কোথাও ভুল করেছে কিনা। এটা 2/3ই আসবে হয়তো, ওয়াই এর কোঅর্ডিনেটটা। এটা 2, এটা হলো -6, আর এটা হলো 8। তাহলে 10 4
4 থেকে -6 বাদ দিলে -2, y2 আসবে হলো 4 থেকে -4, এটা 10, তাহলে y1 y2 -6 না 4/3ই আসছে। আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো যদি একটা পার্টিকুলার একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড যদি হয়ে থাকে হলো এই মধ্যবিন্দুকে যোগ করে, তাহলে মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে তারও সেন্ট্রয়েড তো এই পয়েন্টেই থাকবে। মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে মানে সেই ত্রিভুজটারও সেন্ট্রয়েড ওখানেই থাকবে। দা 13 আর 14 তো অ্যান্সার একই হবে, মানে সেমই হওয়া উচিত ছিল, আমি সেই জন্য আর করিনি সেভাবে। 13 আর 14 আনসার্স কেন সেম হবে রে? একটা একটা সেন্ট্রয়েড একটা ইন সেন্টার চেয়েছে। হ্যাঁ, তা ওখানে তো মানে অ্যাঙ্গেলটাকেই তো ভাগ করবে সমানভাবে। না, সেন্ট্রয়েডের ক্ষেত্রে তো মধ্যমা। তা মধ্যমা তো ওই অ্যাঙ্গেলটাকে সমানভাবে ভাগ করবে না। হায় রে, মধ্যমা কেন অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করবে? মধ্যমা তো হলো বিপরীত বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করলে যে লাইনটা পাই তাকে বলে মধ্যমা। হ্যাঁ, তাহলে বিপরীত অ্যাঙ্গেলটা তো সমান ভাগেই ভাগ হবে। বিপরীত অ্যাঙ্গেল? মানে না, ধরো বিসি বাহুর বিপরীত অ্যাঙ্গেল এ, ওই আচ্ছা এ দাঁড়া। অ্যাঙ্গেলটা তো ইকুয়াল ভাবে। হুম, এটা টানলাম এবার তুমি, মধ্যমা। হ্যাঁ তাহলে এ এ এ তো সমান ভাগেই ভাগ হবে, সেটাই বলছি। সর্বনাশ, এ কি কথা বলছিস তুই? এটা এক্সপেক্ট কেন করিনি ধর, আমি। এটা একমাত্র ভাগ হয় শুধুমাত্র কোন কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আর হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারালে। আর কোনোটাতে ভাগ হবে কি? আর কোনো ট্রায়াঙ্গেলে ভাগ হয় না। যাও ইকুইল্যাটারালে ভাগ হবে তখনই যখন কিনা এই বাহুটা আর এই বাহুটা সমান, তখনই ভাগ হবে। মধ্যমা মানেই এটা সমান অ্যাঙ্গেলে ভাগ হয় না। এটা এই কনসেপ্টটা কোথা থেকে আসলো? মানে এটা তো আসার কথা নয় তোর, এটা এক্সপেক্ট হ্যাঁ, করিনি। কিন্তু কেমন একটা মানে, কি বল, এটা প্রুফ করে দেখাতে হবে? না না প্রুভ করতে হবে না, কিন্তু মানে মধ্যমা তো ওই অ্যাঙ্গেলটাকে সমান ভাগেই ভাগ করবে তাও। কেন, কি মানে রেসপেক্টে করবে? মধ্যমা কি মানে করে বল, এই দুটো বাহু সমান হবে শুধুমাত্র, তা অ্যাঙ্গেল হ্যাঁ কেন তাহলে সমান হবে? অ্যাঙ্গেলটা সমান হবে না। কেন সমান হবে? তুই যে কোনো তিনটে সাইড বল আমাকে। ধর 4 5 6, ঠিক আছে, তাহলে এটা 3 3 করে ভাগ হয়ে গেল। হ্যাঁ এবার মধ্যমার যে ইয়েটা, আমার তো একটা অ্যাঙ্গেলও দরকার, অ্যাঙ্গেল না থাকলে কি করে বের করব? আহ, আচ্ছা ঠিক আছে, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল হ্যাঁ ট্রায়াঙ্গেল হ্যাঁ। দিয়ে বোঝাই। 3 4 5, অথবা 6 8 10 নিয়ে নি, 6 8 10। তাহলে মধ্যমা এটা ড্র করছি আমি, এটা এ বি সি, মধ্যমা বিই ড্র করলাম। এটা 5 5 করে ভাগ হলো। এই জায়গাটা ছিল 90 ডিগ্রি। তোর কথা অনুযায়ী এটা 45 ডিগ্রি হওয়ার কথা, তাই তো? তোর কথা হুম অনুযায়ী হুম। এটা 45 ডিগ্রি। আর এই মধ্যমার বাহুটা কত হবে বলতো দেখি, এই মধ্যমার লেন্থটা? মধ্যমান লেন্থ হচ্ছে ওই তো ইয়ে করে বার করতে মানে উম, 6, কিছুই না, এটাকে ইয়ে ধরে নে, 4.88 হবে বোধহয়, না, মানে ফোর করতে হবে আর ফোর কি। পয়েন্ট এইট উচ্চতাটা হয়। এটাকে সেমি সার্কেল করে নে না, সেমি সার্কেলে তাহলে এই বিন্দুটা কি হয়ে যাবে? এই বিন্দুটা সেন্টার হয়ে যাবে। সেন্টার হয়ে গেলে এই বাহুর সাথে এই বাহু সমান, এগুলো সব রেডিয়াস, তাই এটাও রেডিয়াস, এটা 5 হয়ে যাবে। এটা সব ভুলে গেছিস রে ট্রায়াঙ্গেল? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি আইসোস্কেল ট্রায়াঙ্গেল ভেবে নিয়েছিলাম। ঠিক আছে, এবার স্কেল এন্ড এবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় না। এবার হ্যাঁ, স্কেল এন্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হবে না। ইভেন আইসোস্কেল ট্রায়াঙ্গেলেরও যদি ধর এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আমি মধ্যমা এটা দিয়ে টানছি, তখনও ভাগ হবে না সমান ভাগে। একমাত্র এই বাহুর সাথে এই বাহু সমান হলে তার মধ্যবর্তী যে কোণটা সেটা সমদ্বিখণ্ডক হবে। এবার এক্ষেত্রে দেখ না, তোরা এই 6 5 পেয়ে গেলি তো, এটা 6 5 5, এই জায়গাটা 45 ডিগ্রি। এবার অ্যাপ্লাই করে দেখ তো এই 6 5 5 দিয়ে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় কিনা, কোসাইন রুল অ্যাপ্লাই করলে। কস থিটা 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু
6 × 5, এটা কাটছে 36 × 2 × 6 × 5, 6 দুগুণে 12, 12 মানে হলো 3 আসে, 3/5, 3/5। ঠিক আছে ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এটা তো 45 ডিগ্রি যদি হতো তাহলে তো 1/√2 আসতো। হুম হ্যাঁ। ঠিক আছে স্যার ট্রায়াঙ্গেলটা একবার ঝালিয়ে নিবি, গুলিয়ে খেয়েছিস। ঠিক আছে। হ্যাঁ, যেটা কথা আমার এখানে একটা পয়েন্ট হলো, সেটা হলো জানি না তোরা কতটা বুঝতে পারছিস। ব্যাস, 13টা আমি একটু ভুল করেছিলাম, ওটা 2.2-3 আসছে। 2.2-3ই হবে। এবার তোর আমাকে একটা জিনিস বল, সেটা হলো আমি যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি নিই, তার মধ্যবিন্দুগুলো যদি নিই, এই মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করব না, তারও সেন্ট্রয়েডটা যেখানে থাকবে, মূল ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড সেই পয়েন্টেই থাকবে। ইভেন এই মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা আছে, তারও যদি আমি মধ্যবিন্দুগুলো নিই, সেটা দিয়ে যে ট্রায়াঙ্গেল ড্র করব, তারও সেন্ট্রয়েড সেমই থাকবে সব সময়। সেন্ট্রয়েড মানে কি একদম পুরো ভার কেন্দ্র ত্রিভুজের। তাই আমি সবসময় যদি সমসত্ব ত্রিভুজ টাইপের নিয়ে নিই, তাহলে তার সেন্ট্রয়েড একই জায়গাতেই থাকবে। তাহলে এই যে মিড পয়েন্টগুলো আছে, এই মিড পয়েন্ট দিয়ে যে সেন্ট্রয়েডটা তৈরি হবে, সেটাই অ্যাকচুয়ালি অরিজিনাল ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড। তাই এখানে আমি যে এইভাবে এগুলো লিখেছি, এটা হয়তো কোনো একটা জায়গাতে আমার ভুল হয়েছে। তোরা একবার আইডেন্টিফাই করে বল তো কোথায় ভুল হলো। এখানে ভুল করেছি, দেখ। -4, 4 2 10, 4, 4 থেকে 6 বাদ দিলে, হ্যাঁ এটা y1 হবে হলো 10, 4 থেকে -6 বাদ দিলে 10 থাকে, -6 মানে 4 থেকে -6, y2 4 থেকে -4, আর y3 আসবে হলো 10 তো 4 হচ্ছে থেকে, না দাদা, 0, 8 আর -6 এই তিনটে আসছে। y এর কোঅর্ডিনেট 0, 8 8, আর -6, 0 কেন আসবে? এটা তো 1 আছে তো। একটাতে 0 আসছে। y1 + y2 = হ্যাঁ 2 আসবে, 0 কোত্থেকে পাচ্ছিস? ও তো 0, y এর কোঅর্ডিনেট y2 কত? y2 + y3 ওটা কত লিখেছো? -6, কারণ -3 এর দ্বিগুণ হয়ে যাবে না। অ্যাকচুয়ালি এটা আমি কিভাবে করছি দেখ, দাঁড়া এটা স্ক্রিনশট নিয়ে নিই, ওয়েট একটুখানি। ডিফল্ট আমি এটা করে রেখেছি রে। ঠিক আছে, এটা নামিয়েছি। কত নম্বর কোশ্চেনটা ছিল? এটা তাই তো? 13। সেভ হয়ে গেল কি করে? আচ্ছা, আমি আপাতত স্ক্রিনশটটা নিয়ে রাখি। তো 3টে কোঅর্ডিনেট, দাদা এই আসছে 0, 8 আর -6। তাহলে আমি কোথাও ভুল করেছি, দাঁড়া। 3, 4, ঠিক আছে। এটার কোঅর্ডিনেট আমি নিলাম x1, y1, এটার কোঅর্ডিনেট x2, y2, আর এটা হলো x3, y3। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? x1 + x2
ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু 1, তাহলে x1 প্লাস x2 করে দিলাম 2, x2 প্লাস x3 কত পাবো? 2 দুগুণে 4, আর x3 প্লাস x1 করলে কত পাবো? 3 দুগুণে 6। ঠিক একইভাবে y1 প্লাস y2 করলে কত পাবো? 2, y2 প্লাস y3 করলে কত পাবো? -6, আর y3 প্লাস y1 করলে কত পাবো? 8। এখন এখান থেকে x1 প্লাস x2 প্লাস x3 কত আসবে? 10, 6, তাহলে এখান থেকে আমি বলতে পারি x1 এর ভ্যালু আসবে হলো 2, x2 এর ভ্যালু আসবে 0, আর x3 এর ভ্যালু কত আসবে? 6 থেকে 2 বাদ দেওয়া 4। ঠিক আছে, এবার এখান থেকে y1 প্লাস y2 প্লাস y3 করলে পাবো 10 থেকে 6 বাদ দিলে হলো 4, টোটালটা হলো 4, তাহলে y1 এর ভ্যালু কত আসবে? 4 থেকে -6 বাদ দেব 10, y2 এর ভ্যালু কত আসবে? 4 থেকে 8 বাদ দেব -4, আর y3 এর ভ্যালু কত আসবে? 4 থেকে 2 বাদ দেব মানে 2। ও সরি, এটা তো 2 আসবে, আমি তাই বলি 2 দিয়ে ভাগ হবে, আমার তার জন্য বারবার করে ভুল হচ্ছে। আমি বলছি না, সেন্ট্রয়েড সবসময় সেম একই জায়গাতেই থাকবে যত ভাগেই ওটাকে মধ্যবিন্দু নিই না কেন। আচ্ছা, তাহলে y3 এর ভ্যালু আসছে 0, y2 এর ভ্যালু কত আসবে? 2 থেকে -8 বাদ দিলে -6, আর 2 থেকে এটা বাদ দিলে 8, এটা এসছে তো তোদের? তাহলে দেখ, এই যে এটা আসলো অরিজিনাল ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটগুলো কি কি? 0, 2 আর হলো -4, 0, 2 আর 4। তাহলে এর সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, তার মানে হলো 6/3 মানে 2। x এর কোঅর্ডিনেট আছে 2, y এর কোঅর্ডিনেট কত আসবে? -6 প্লাস 8 প্লাস 0 ডিভাইডেড বাই 3, তাহলে 2/3। তাহলে 2,2/3 হলো আনসার। দেখ, এখন এই জিনিসটাই হলো আমার বলার উদ্দেশ্য, সেটা হলো এই মধ্যবিন্দু অরিজিনাল যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার যা মানে ইয়ে হবে, সেন্ট্রয়েড পয়েন্ট হবে, এই সেন্ট্রয়েড পয়েন্টটা ধর জি, এই মধ্যবিন্দুগুলোকে যদি আমি যোগ করে দিই তাতেও এই সেন্ট্রয়েডটা এখানেই থাকবে। ইভেন এই মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের ওপরে যদি মধ্যবিন্দু নিয়ে নিই তাতেও যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তারও সেন্ট্রয়েড থাকবে এটাই। এবার এই ভেতরে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেটারও যদি আমি মধ্যবিন্দুগুলোকে নিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করি সেটারও সেন্ট্রয়েড হবে এখানেই। তাহলে যখনই এইভাবে মধ্যবিন্দু নিতে নিতে আমি ভেতরে যত ট্রায়াঙ্গেলই তৈরি করি না কেন তার সেন্ট্রয়েড পয়েন্টটা সবসময় ফিক্স থাকবে। তার জন্যই বলছি এই 1,1, 3,4 আর -2, -3 এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তারও সেন্ট্রয়েডটা অ্যাকচুয়ালি সেমই থাকবে। দেখ, 1,1, 2, -3 আর হলো 3,4, যদি আমি x এর কোঅর্ডিনেট ক্যালকুলেট করি তাহলে 1 + 2 + 3 ডিভাইডেড বাই 3 মানে x এর ভ্যালু আসছে 2, y এর কোঅর্ডিনেট আসছে 1 - 3 + 4 ডিভাইডেড বাই 3 মানে হলো 2,3, মানে এটাই আসছে। আমার কথাটা বোঝা গেল? কেউ না বুঝে থাকলে বল, আরেকবার বলবো। না, এটা আর একবার বলো। হুম, আমি বলছি যে ধর একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলের ধর তোকে শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে, তার সেন্ট্রয়েডটা তুই বের করতে পারবি। এবার ধর ট্রায়াঙ্গেলটার শীর্ষবিন্দুগুলো না দিয়ে শুধুমাত্র মধ্যবিন্দুগুলো দেওয়া রয়েছে, মানে সাইডগুলোর মধ্যবিন্দু যেভাবে এই কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, তাহলে এই মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেটারও সেন্ট্রয়েডটা একই পজিশনেই থাকবে। ইভেন মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তারও যদি সবকটার মধ্যবিন্দুগুলো নিয়ে নিই তার ভেতরে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলও সেন্ট্রয়েড এখানেই থাকবে। ইভেন এই যে ভেতরে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার ভেতরে যদি ট্রায়াঙ্গেল নিয়ে নিই তার সেন্ট্রয়েড এখানেই থাকবে। এইভাবে যত ট্রায়াঙ্গেল আমি ফর্ম করতে পারবো যতক্ষণ না পর্যন্ত ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা মিট না করছে, মানে ট্রায়াঙ্গেলটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকছে ভেতরের এই ছোট বাহুগুলো নিতে নিতে সবকটা সেন্ট্রয়েড এই এই পজিশনেই থাকবে, এই 2,2/3 এখানেই থাকবে, চেঞ্জ হবে না। বুঝা গেল এবার না, তার কথাটা? মানে এই অঙ্কটাই হচ্ছে ভার্টেক্স বের করার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না। এই শীর্ষবিন্দুর এই যে মধ্যবিন্দুগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেটারই সেন্ট্রয়েড হবে হলো একই পজিশনে। তার জন্য এটাকে শীর্ষবিন্দু হিসাবে নিয়ে নিলেও অঙ্ক মিলে যাবে। তোদেরকে কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবেও দিয়ে দিতে পারতো না, যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে তার মধ্যবিন্দুগুলো দেওয়া নেই,
বলছে এই মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার মধ্যবিন্দু দেওয়া রয়েছে। এবার বলছে অরিজিনাল যে ট্রায়াঙ্গেলটা তার সেন্ট্রয়েড কোথায়, তাহলে কনসেপ্টটা সেমই হতো। বোঝা গেল কথাটা? তোকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ধর এবিসি, আমি মুছে দিচ্ছি এখানে সবই, কোয়েশ্চেনটা এইভাবে দিয়ে দিতে পারতো যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যবিন্দু হলো পিকিউআর দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যবিন্দু হলো এমএনও। এই এমএনও এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, ধর এম এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 1,1, এম এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 1,1, এন এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে এইভাবে, একইভাবে ওপরে যেটা আছে সেটাই লিখছি 2,3, ও এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 3,4, মানে এই ভ্যালুগুলোই দিলাম। তাহলে এখন বলছে কোয়েশ্চেন তোকে জিজ্ঞেস করবে এবিসি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত, তাহলে কি হতো আনসার? ওই 3টে পয়েন্ট দিয়ে সেন্ট্রয়েড যা হবে সেটাই একদম 2,2/3, এটাই। কারো কোনো ডাউট থাকলে বল। এটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রয়েডের জন্যই ভ্যালিড, অন্য কোনো কিছুর জন্য কিন্তু নয়। কেউ যদি মানে ইয়ে বের করতে চায় অর্থ সেন্টার বা বল তোর ইয়ে ইন সেন্টার, সেগুলো কিন্তু এগুলোর জন্য ভ্যালিড হবে না। কথাটা বোঝা গেল? ঠিক আছে, সেগুলোর জন্য ভ্যালিড হবে না, শুধুমাত্র এটা ইয়ের জন্য, সেন্ট্রয়েডের জন্য। সেন্ট্রয়েডের জন্য। তা কারণটা একটা জিনিস লজিক্যালি ভেবে দেখ, যদি ডায়াগ্রাম ড্র করি তাহলে এই যে এই লাইনটা পাচ্ছি, মধ্যবিন্দুগুলো যোগ করছি, প্রথম মধ্যবিন্দু কি এ এর সাথে আর যোগ করব, সেটা দেখ এম পয়েন্ট দিয়ে পাস হয়েছে। তারপর বি এর সাথে যখন আমি কিউ যোগ করব, এটা এটা এন, এই পয়েন্টটা এখানে হবে। আর এটার সাথে যখন এটা যোগ করব, এই মধ্যবিন্দুগুলো সবসময় এই পয়েন্টেই থাকবে, এম এন ও, এই 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 সরলরেখার ওপরেই থাকবে। তার জন্য এটা দিয়ে যেটা ট্রায়াঙ্গেলটা তখন ড্র করব, এর সেন্টারটা একই জায়গাতেই থাকছে সবসময়। এটাই হলো, মানে ডায়াগ্রাম অনুযায়ী ড্র করলে একই জিনিসই দাঁড়াবে। আর বল 12 নম্বরটা। 12 দাদা ওটা ফর্মুলা ওয়াইজ করলেও তো ওটাই থাকছে দাদা। হ্যাঁ, ফর্মুলাইজ করলে ওটাই থাকছে। দাদা 14 নম্বরের উত্তরটা 9 অফ দিস হবে কি? নান অফ দিস হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সবার হয়েছে কি? হুম, সবার হয়েছে? হ্যাঁ দা হয়ে গেছে ওটা। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে তোদেরকে কিছু কিছু জিনিস অঙ্ক করাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার আরো জিনিস বলার আছে, বিশেষ কিছু বলার নেই, তাও বলছি, দাঁড়া। এগুলো হয়ে গেল, এটাও হয়ে গেছে বলা। এখান থেকে যেটা বলার বিষয় সেটা হলো, ধর তোকে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা যদি পারিস মনে রাখতে পারিস, যদিও এত কঠিন জিনিস কখনোই দেবে না বলে আমার বিশ্বাস। কি বলতো, এই অ্যাঙ্গেলগুলো, এই যে এ অ্যাঙ্গেলের পরিমাণ তার সাইনের ভ্যালু, ফর্মুলা কি করে এসছে আমি সত্যি কথা বলতে আমিও জানি না। আহ, এটাও এখানে আছে। আর এই ইন সেন্টারটা দেখে রাখতে পারিস। সরি, এক্স সেন্টার। এক্স সেন্টার মানে কি? এক্স সেন্টার হলো, এক্স সেন্টারের ডেফিনেশন হলো যে কোনো দুটো অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টর। ধর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল বাইসেক্টর নিলাম, আর আরেকটা যে থার্ড অ্যাঙ্গেল রয়েছে তার ইন্টারনাল বাইসেক্টর নিলাম। এই তিনটে যে জায়গাতে এসে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলা হয় এক্স সেন্টার। এক্স সেন্টার। দুটো অ্যাঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেলের বাইসেক্টর, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা ইন্টারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টর, যে পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলি এক্স সেন্টার।
দেখ একটা জিনিস ভালো করে, এখানে যে পয়েন্টটা নেওয়া আছে সেটা অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেলগুলোর বাইসেক্টর নেওয়া হয়েছে, আর এই এ অ্যাঙ্গেলটার ইন্টারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টরটা নেওয়া হয়েছে। তাহলে এখানে I1, দেখ I1 যখন আমরা বের করছি তখন কি করছি, যে বাহুর ওপর এই এক্স সার্কেলটা রয়েছে, মানে এক্স সেন্টার হলো এমন একটা যে এর লোকাসটা ঠিক এটাকে টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে, তার জন্য এটাকে সার্কেল করা হয়েছে। তো যে বাহুর সাথে রয়েছে সেই বাহুর আগে নেগেটিভ আছে, ঠিক আছে, এটাকে মনে রাখবে এইভাবে, সেই বাহুর ওপর নেগেটিভ থাকবে, বা যেটার আবার ইন্টারনাল বাইসেক্টর নিয়েছি তার অপোজিট সাইডটা সেটাকে আমরা নেগেটিভ নেব। বাদ বাকি পুরো ফর্মুলাটা অ্যাজ ইজ ইন সেন্টারের মতো, বাদ বাকি পুরো ফর্মুলাটা ইন সেন্টারের মতোই।